আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এর গণিত প্রশ্নমালার 5 নম্বর দাগে যে দুটো পাটিগণিত আছে, সেই দুটো পাটিগণিতের বিস্তারিত সমাধান আলোচনা করব। এটা পার্ট 5 ভিডিও। এর আগের পার্ট 1 থেকে পার্ট 4 ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই অঙ্কটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বলা হচ্ছে 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সুদের পর্ব গণনা করে আমাদের অঙ্কটাকে করতে হবে। সুদের পর্ব মানে যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো ভাষাটা একদম পরিষ্কার। 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু সুদের পর্ব। সুদের পর্ব মানে কত সময় পর সুদ আসলের সাথে যুক্ত হবে। এখানে বলা হচ্ছে 6 মাস অন্তর, অর্থাৎ বছরে দুবার করে সুদ আসলের সাথে যুক্ত হবে। ঠিক আছে, তো দুইটাকেই আমরা এখানে বলবো সুদের পর্ব, কারণ এটা 6 মাস দিয়েছে, 1 বছর 12 মাসে হয়, তাহলে 6 মাস 12 মাসকে 6 মাস দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। এই অর্থে এখানে সুদের পর্ব হচ্ছে 2। তো এটা সুদের পর্বভিত্তিক অঙ্ক, এটা খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করে নিতে হবে, বুঝে নিতে হবে। তাই চলো আমরা অঙ্কটার সমাধানে চলে যাই। তাহলে সবার প্রথমে আমরা এখানে লিখব সুদের পর্ব। আচ্ছা, আরেকটা আমি ব্যাপার তোমাদের বলে দিই, সুদের পর্বকে তোমরা আমি এখানে যেমন এন দিয়ে চিহ্নিত করছি, তোমরা অন্যরকম চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারো। এখানে সময়টা 1.5 বছর দিক বা 9 মাস দিক বা 8 মাস দিক বা 2 বছর দিক, এখানে সময় যাই হোক না কেন, সুদের পর্ব সবসময় 1 বছরে কটা হচ্ছে সেটা বার করতে হবে। 6 মাস অন্তর বলা হচ্ছে, তাহলে 6 মাস অন্তর যদি হয় তাহলে 1 বছরে 2টো হবে। যদি বলা হয় 3 মাস অন্তর, তাহলে 3 মাস অন্তর হলে 12/3 অর্থাৎ 4 হবে সুদের পর্ব। যদি 4 মাস অন্তর হয় তাহলে 12/4 সমান সমান 3টে সুদের অন্তর হবে। ঠিক আছে, মানে সুদের পর্ব হবে। ঠিক আছে, তাহলে এইভাবেই সময় যাই দেওয়া হোক না কেন, সুদের পর্ব সবসময় 1 বছরে কটা হচ্ছে সেটা তোমাদের বার করতে হবে। তো এই ক্ষেত্রে সুদের পর্ব হচ্ছে 12/6 সমান সমান 2। আচ্ছা, এখানে কি কি দিয়েছে? আর সময় দিয়েছে। সময় যেটাকে আমরা টি দিয়ে সূচিত করব। টি এখানে বলেছে 1.5 বছর। এখন 1.5 বছর ইকুয়ালস টু 3/2 বছর। এখন এই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? 2 × 3/2। এই দেখো, এই নাম্বারটা কিন্তু কেটে যাচ্ছে। যদি এটা কেটে যায় তাহলেই কিন্তু আমি এই অঙ্কটা যেভাবে করব, এখানে একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা কিন্তু আমরা তখনই প্রয়োগ করে করব যখন এই সুদের পর্ব আর সময়ের মধ্যে যখন গুণ করলে, যখন এই নিচের অংশটা যখন পুরোপুরি কেটে যাবে, তখনই কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, যেটা আমরা এখন করতে যাব। কিন্তু যদি এটা না কাটে তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, খুব কেয়ারফুলি। এটা এরকম ধরনের অঙ্ক যেখানে কাটবে না, এরকম কোনো অঙ্ক যদি আমি ভবিষ্যতে যদি পাই তাহলে তোমাদের আমি এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এই অঙ্কটা তোমরা বুঝে নাও, এখানে কেটে যাচ্ছে তাই আমরা এক্ষেত্রে সূত্র প্রয়োগ করে অঙ্কটাকে করব। তাহলে সময় হচ্ছে 3/2 বছর। এবার কি কি দিয়েছে? আসল দিয়েছে আরও, দেখো আসল অর্থাৎ পি যেটা দিয়ে দিয়েছে 8,000 টাকা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সুদের বা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়ালস টু 10%। ওকে, তাহলে আমরা এখন করব সমূল চক্রবৃদ্ধি। অতএব 1.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধির পরিমাণ হবে এ ইকুয়ালস টু, এটা সমূল চক্রবৃদ্ধির আমরা কি করব? এ দিয়ে চিহ্নিত করব। পি 1 + r ডিভাইডেড বাই n × 100 হোল টু দি পাওয়ার nt। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সূত্র, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে পি এর মানটা আবার বসিয়ে দিই। প্রত্যেকটা রাশির মান যেগুলো আমাদের জানা আছে বসিয়ে দেবো। 1 + r এর মান 10 ডিভাইড n এর মান হচ্ছে 2 × 100, আর এখানে n এর মান বসিয়ে দিই 2 আর t এর মান বসিয়ে দিই 3/2। এটা কেটে গেল বলেই কিন্তু এখানে যে মানটা পাচ্ছি 3, সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে বলেই কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। এটা যদি ভগ্নাংশ আকারে থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা সহজে করতে পারবো না, মানে ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। ঠিক আছে,
তো এক্ষেত্রে ওই জন্যই আমি বলেছিলাম যখন এটা কেটে যাবে তখনই কিন্তু, যখন এই মানটা কেটে যাবে তখনই কিন্তু আমরা সূত্র প্রয়োগ করব। আচ্ছা, তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা করি। এখানে কত হচ্ছে, একটা করে জিরো কেটে দিতে পারো, তাহলে 1 + 1/20 হচ্ছে পাওয়ার 3। তাহলে এখানে 20 1 20, 20 + 1 21, তাহলে 21/20। নেক্সট স্টেপে আমরা কি করব, 21/20 এটাকে আমরা 3 বার গুণ করব, কারণ এখানে পাওয়ার 3 আছে। আচ্ছা, এবার কেটে দাও, 0 0 0 0 0 0, আর 2 2 2, তিনটে 2কে গুণ করলে 8 হয়, আর এই 8-এর সাথে এই তিনটে 2 কেটে গেল, তাহলে কি থাকলো 21 × 21 × 21। তাহলে 3 বার 21কে আমরা গুণ করে দেখি কত পাই। 21 × 21 441 হয়, তার সাথে আর একবার 21কে গুণ করব, 1 4 4 2 8 8, তাহলে 1 8 12 9, সরি এটা 6 হবে, 9261 এত টাকা। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, যেমনটা প্রশ্নে বলা হয়েছিল সমূল চক্রবৃদ্ধি কত এবং চক্রবৃদ্ধি সুদ কত, তো সমূল চক্রবৃদ্ধি আমরা পেয়ে গেলাম, তাহলে এটা হলো একটা উত্তর। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ লিখব। চক্রবৃদ্ধি সুদ, যেটা আমরা সিআই দিয়েও চিহ্নিত করতে পারি, যার মান হচ্ছে a - b, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে যখন আসল বাদ দেবো যেটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 9261 - 8000, তাহলে কত, 9261 টাকা থেকে 8000 টাকা বাদ দিলে আমরা পাবো 1261 টাকা। ঠিক আছে, তাহলে এটা আর একটা উত্তর। পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা উত্তরটা ভাষায় লিখবে, যে নির্ণেয় সমূল চক্রবৃদ্ধির পরিমাণ 9261 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1261 টাকা, এটা অবশ্যই কিন্তু হাইলাইট করবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। দেখো, সাধারণত এই অঙ্কটা তোমরা এক্স ধরেও করতে পারবে। কেমন, তোমরা ধরে নেবে যে মোট লাভের পরিমাণটা এক্স টাকা, এবার সেই এক্স টাকার অর্ধেক অর্থাৎ x/2 টাকা, তারা অর্ধেক কেন বললাম, কারণ যে 50% বলেছে, 50% তারা দুজনা সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি যে x/2 টাকা অর্থাৎ বাকি যে অর্ধেক টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে, এবং সেখান থেকে কে কত টাকা পাচ্ছে সেটা আমরা বার করব। করার পর প্রথম বন্ধু মোট কত পেলো সেটা বার করব, দ্বিতীয় বন্ধু মোট কত পেলো সেটা বার করব, এবং তারপর সেটা থেকে বিয়োগ করে আমরা 800-র সাথে সমান করে এক্সের মানটা বার করব। এইটা একটা পদ্ধতি আছে। ঠিক আছে, আমি যেটা বললাম, যারা এই ধরনের অঙ্ক করতে পারো তারা আমার কথাটা হয়তো বুঝে গেছো, এবং এই বোঝার ভিত্তিতে তোমরা অঙ্কটা নিজেরা কিন্তু করে দেখতে পারো। কিন্তু আসল কথা, আমি এই অঙ্কটাকে সচরাচর যে পদ্ধতিতে সবাই করে থাকে আমি কিন্তু সেইভাবে করব না। তোমরা একটা নতুন পদ্ধতি আজকে শিখতে চলেছো। দেখো, আমি এই অঙ্কটাকে এমন একটা পদ্ধতিতে করব যেটা হয়তো তোমাদের প্রথম হয়তো নিতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি তোমাদের অ্যাসিওর করছি, তোমরা যদি আমার পদ্ধতিটা 2বার 3বার 4বার যদি ভালো করে দেখো, আয়ত্ত করার চেষ্টা করো, তাহলে দেখবে পদ্ধতিটা খুবই সহজ লাগবে, এবং পরবর্তীকালে দেখবে এই পদ্ধতিটাই তোমরা ভালোবেসে ফেলেছো। এরপর থেকে যত রকম অঙ্ক করবে তোমরা সবসময় ওই পদ্ধতিতেই করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটা আমি কিন্তু তোমাদের অ্যাসিওর করছি। তাহলে আমরা এই অঙ্কটা আবার শুরু করি একটু নতুন পদ্ধতিতে। দেখো, আগে আমি এই অঙ্কটার একটি লেখচিত্র আকারে তোমাকে একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরে নাও লিখে আমি পুরো ডিটেলে পরে করে দেবো, এখন তুমি ছবির আকারে একটু বুঝে নাও। ধরে নাও তুমি 100 টাকা, তোমার ওই দুজন যে ব্যবসা করেছে তারা দুজন ব্যবসাতে মোট 100 টাকা লাভ করেছে। এখন লাভটাকে তোমরা দুভাগে ভাগ করবে, কারণ বলে দিয়েছি লাভের 50% নিজেরা ভাগ করে নেবে, আর বাকি 50% মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 50% মানে অর্ধেক, তাহলে 100 টাকার অর্ধেক কত, 50 টাকা, তাহলে আর বাকি 50 টাকা থাকলো। এখন এই 50 টাকাটা তারা সমান করে দুজনা ভাগ করে নেবে। তাহলে 50 টাকা যদি সমান করে দুজনা ভাগ করে নেয়, তাহলে এক একজন পাবে 25 টাকা 25 টাকা, খুব সহজ ব্যাপার। আর বাকি যে 50 টাকা এটা তারা মূলধনের অনুপাতে তুলে নেবে। এখন মূলধনের অনুপাত কত হবে, দেখো খুব সহজ,
40,000 ইস টু 50,000, তার মানে কি 4:5 হবে। আর 4:5 হলে তাহলে প্রথম জনের অংশ কত হবে? 4/4 + 5 9 হবে। আর দ্বিতীয় জনের অংশ কত হবে? 5/4 + 5 9 হবে। তাহলে এটা হচ্ছে তাদের লভ্যাংশের ভাগহারটা, ঠিক আছে? এটা হচ্ছে এত অংশ পাচ্ছে। তাহলে এত অংশ যদি প্রথম জন পায় তাহলে 50 টাকার মধ্যে কত পাবে? তাহলে 50 দিয়ে গুণ করবো, কত হলো? 200/9। একইভাবে দ্বিতীয় জন পাবে 5/9 × 50, কত হবে? 250/9। আচ্ছা, তাহলে প্রথম জন পেলো 25 টাকা আর এই দিক থেকে পেলো 200/9 টাকা। দ্বিতীয় জন পেলো 25 টাকা এবং এদিক থেকে পেলো 250/9 টাকা। তাহলে প্রথম জন কত পেলো? প্রথম জন পেলো 25 + 200/9। দ্বিতীয় জন কত পেলো? 25 + 250/9। খুব সহজ ব্যাপার। আচ্ছা, এটাকে আমরা করি এবার। এটাকে 9 9 25 225 প্লাস 200, আর এখানে আসছে 225 প্লাস 250, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 425/9 এত টাকা। আর এখান থেকে পাচ্ছি 475/9 এত টাকা। এবার দেখো, এখানে আমি যদি দেখি তাহলে দেখব দ্বিতীয় জন বেশি পাচ্ছে। কতটা বেশি পাচ্ছে? তাহলে বলবো দ্বিতীয় জন এতটা বেশি পাচ্ছে। মাইনাস করে দেবো, এতটা বেশি পাচ্ছে। বেশি তাহলে কত হবে? 475 থেকে 425 বাদ দাও, তাহলে কত? 50/9 টাকা। এত টাকা বেশি পাচ্ছে। এখন এই প্রশ্নে দেওয়া আছে এই টাকাটাই হচ্ছে 800 টাকার সমান, ঠিক আছে? তাহলে আমি বলবো যে এই টাকাটা যখন দ্বিতীয় জন বেশি পাচ্ছে তখন প্রথম জন, এই টাকাটা যখন দ্বিতীয় জন বেশি পাচ্ছে তখন প্রথম জন কত টাকা লাভ পেয়েছিল? 425/9 টাকা। আবার বলছি, এই টাকাটা যখন দ্বিতীয় বন্ধু বেশি পাচ্ছে, এত টাকাটা বেশি পাচ্ছে, বা বলতে পারি প্রথম জন এত টাকা কম পাচ্ছে, তো এই টাকাটা যখন দ্বিতীয় বন্ধু বেশি পাচ্ছে তখন প্রথম জন লাভ পেয়েছিল, মোট লাভ পেয়েছিল এত টাকা। তাহলে 1 টাকার উপর কত হবে? 1 টাকার উপর কম হবে, তাই এটাকে ভাগ করে দেবো। আর 800 টাকা দ্বিতীয় জন বেশি পেয়েছে, তাহলে এই টাকা হলে প্রথম জনের মোট লাভটা কত হবে? তাহলে এটা আবার গুণ করে দেবো। তাহলে কি হলো? এত টাকা বেশি পাচ্ছে দ্বিতীয় জন, তখন প্রথম বন্ধুর মোট লাভটা ছিল এত টাকা। 1 টাকায় কত হবে? 800 টাকা যখন বেশি পাচ্ছে তখন প্রথম জনের মোট লাভটা কত হবে? প্রথম জন কেন বললাম? কারণ প্রথম জনের লভ্যাংশ চেয়েছে। তাহলে এবারে এটাকে করি, 425/9 ইন্টু, এটা ভাগটা গুণ করে দিলাম, 9/50 হয়ে গেল, ইন্টু 800। 9 9 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 5 16 80, 16 × 425। এটা যদি গুণ করি আমরা পাবো 5 × 30, 3 6 × 12, 3 15, হাতে 1, 5 4 × 24, 25, 5 2 4 0 8 6 সরি 8 7 6 425 × 16, ঠিক আছে? তো দেখে নিন একটু, 4 5 × 30, হাতে 3 6 × 12, 15 5, হাতে 1 4 × 24, 25, 5 2 4 0, ও সরি এটা 5 আছে, 0 5 6 7 8, তাহলে 6800। তাহলে এটা হলো তোমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটাকে করে ফেললাম, তাই তো? এটা ছবির আকারে তোমাদের বুঝিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু লিখে করব, ঠিক আছে? লিখে করব। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা দেখে তোমরা কিছু উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তাহলে চলো এটাকে আমরা এবার লিখে করি। তাহলে সর্বপ্রথম আমরা লিখব, ধরি মোট লাভের পরিমাণ 100 টাকা। অতএব 100 টাকার 50% সমান সমান কত হবে? 100 গুণ 50/100, 50 টাকা। এবার 50 টাকা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে।
50/2 সমান সমান 25 টাকা। বাকি 100 - 50 সমান সমান 50 টাকা। তারা দুজনে 40,000 * 50,000 অর্থাৎ 4:5 অনুপাতে ভাগ করে নেবে। অতএব প্রথমজন লভ্যাংশ পাবে সমান সমান 4/4 + 5 মানে আনুপাতিক সমষ্টি ইন্টু 50 টাকাটা ভাগ হচ্ছে তাই 50 দিয়ে গুণ করব, এত টাকা। অর্থাৎ 4 × 5 = 20, 200/9 টাকা। দ্বিতীয়জন লভ্যাংশ পাবে 5/9 ইন্টু 50 টাকা। আশা করছি বুঝতে পেরেছো এটা। তাহলে 250/9 টাকা। প্রথম বন্ধু মোট লাভ পাবে 25 প্লাস 250/9, সরি 200/9, তাই তো? এটা প্রথম বন্ধু, আর প্রথম থেকে এখানে পেয়েছিল কত? 25 টাকা পেয়েছিল। তাহলে যোগ করে দেবো। তাহলে হয়ে গেল 225 প্লাস 200/9 টাকা, অর্থাৎ 425/9 টাকা। দ্বিতীয় বন্ধু মোট লাভ পাবে 25 প্লাস 250/9, এত টাকা। অতএব 225 প্লাস 250/9 এত টাকা। তার মানে 475/9 টাকা। দ্বিতীয় বন্ধু বেশি লাভ পায় মাইনাস করে দেবো 475/9 মাইনাস 425/9। যেহেতু দুটো সংখ্যায় ভগ্নাংশতে দেখা যাচ্ছে 9 হচ্ছে নিচে সমান আসছে, তাই এক্ষেত্রে উপরেরটা শুধু মাইনাস করে দিলেই হবে। 475 থেকে 425 বাদ দিলে কত হবে? 50 হবে। 50/9 টাকা। ব্যাস, এত অবধি করার পরে আমাদের এবার একটু ঐকিক নিয়মের মতো করতে হবে, ঠিক আছে? তাহলে 50/9 টাকা বেশি পাচ্ছে যখন প্রথম বন্ধুর মোট লাভ এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু 50/9 টাকা বেশি লাভ পায় যখন প্রথম বন্ধুর লভ্যাংশ 425/9 টাকা। ওকে, 425/9 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর 1 টাকা বেশি লাভ পায় যখন প্রথম বন্ধুর লভ্যাংশ 425/9 ভাগ 50/9 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর 800 টাকা বেশি লাভ পায় তখন প্রথম বন্ধুর লাভ কত হবে? এবার আমরা এটা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 425/9 এই ভাগটাকে গুণ করে দাও, 9/50 হয়ে যাবে, আর এই 800টা গুণ হবে 800 টাকা। তাহলে এক্ষুনি আমি তোমাদের কাটাকুটি করে দেখালাম। এখানে উত্তরটা কত হলো? উত্তরটা হলো 6,800 টাকা। দেখো কত সহজ, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। ধন্যবাদ।